অলরাইট, সো প্র্যাকটিক্যাল ইলেকট্রিসিটি ক্লাস 2, বলো। হ্যাঁ, পেপার একটু পরে করাবো, আমি এই ডিসকাশনটুকু শেষ করে নেই। অলরাইট পোলাপান, এই জিনিসটা দেখো, এখান থেকে কিছু অ্যাডিশনাল কোশ্চেন হয় বা হইতে পারে, সেই জিনিসগুলো একটু আমি আলাপ করতেছি। এই পার্টটুকু প্র্যাকটিক্যালি খুব সিম্পল, এখানে কোনো দেখানোর মতো খুব বেশি কিছু নাই। সো আবার আই রিলি নিড টু টু সি ইজ ওভার হিয়ার। এখানে একটা জিনিস দেখো, আমরা এই ইলেকট্রিক বেল দিয়ে যদি অনেক ফাস্ট সাউন্ড ক্রিয়েট করতে চাই, ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট, মনে করো হচ্ছে একটা সার্টেন ইলেকট্রিক বেল কারেন্টলি পার সেকেন্ডে মনে করো 10টা সাউন্ড করতেছে, ট্যাং 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 ট্যাং, সো ইউ হ্যাভ টেন হ্যামার হিট অন দ্য গং per second. And if you want to increase this, how can you increase this? না, একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা ইউজ করতেছি ডিসি সাপ্লাই, এখানে তো এসি সাপ্লাই নেই, কারেন্টের ফ্রিকোয়েন্সি তুমি চেঞ্জ করবা কিভাবে? ইনফ্যাক্ট এসি সাপ্লাই ইউজ করলেও কারেন্টের ফ্রিকোয়েন্সি দিয়ে এটা কাজ করবে না, বিকজ দ্য সাউন্ড অফ দ্য ফ্রিকোয়েন্সি ফর দিস ইলেকট্রিক বেল ইজ ডিপেন্ডেন্ট অন হাউ অফেন দিস হ্যামার হেড হিটস দ্য গং. So every single time it hits, you have one sound. Alright, there are actually multiple different ways to do this thing. তোমরা যে যে জিনিসগুলো প্রপোজ করছিলাম সেটা চিন্তা করতেছিলাম, so that's why I was a bit off. So yes, there are a lot of possibilities that you can achieve. এক নম্বর জিনিস হচ্ছে, খেয়াল করো, আমরা যদি মনে করো হচ্ছে এই স্প্রিং মেটালটা আমাদের এই আয়রন হ্যামারটাকে ডান দিকে চাপ দিয়ে ধরে রাখছে, সো এখানে দেখো এইটুকুর মধ্যে অনেক সিগনিফিকেন্ট একটা গ্যাপ আছে, ডু ইউ সি দ্যাট? এই যে এই জায়গায় হ্যামার হেড থেকে গঙের মধ্যে একটা সিগনিফিকেন্ট গ্যাপ আছে। আমরা যদি এসেনশিয়ালি এই স্ক্রুটাকে আরও ডান দিকে সরাই, তাহলে হ্যামারটাকে ফিরে আসতে সময় বেশি লাগবে। মানে ইফ দ্য স্ক্রু ইজ মুভ মোর টু দ্য রাইট, দেন দ্য হ্যামার উড টেক মোর টাইম টু গেট ব্যাক টু ইটস কানেকশন পজিশন অ্যান্ড দ্য কানেকশন টু বি রিএস্টাবলিশ। তখন তোমার সাউন্ড প্রডিউস করতে বারবার সময় কি লাগবে? বেশি লাগবে। সো if we move the screw to the right, in that case the frequency of the sound or the frequency of the hammer hit onto the gong can be reduced. আর যদি আমরা স্ক্রুটাকে লেফটে সরাই, তাহলে অনেক তাড়াতাড়ি সে কি ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করতে পারবে, কারণ হচ্ছে হিট করলো, একটুখানি মুভ করার পরে আবার কানেকশন রিএস্টাবলিশ হবে, আবার সে হিট করতে পারবে। সো ইউ হ্যাভ টু কাভার লেস ডিস্টেন্স ইন বিটুইন দ্য connection off and connection on. So moving this screw to the left, or moving this screw in this case to go closer to the solenoid coil, can give you a higher frequency of sound and vice versa. এটা কি বুঝা গেছে? It's about physical distance covering and how much time is going to require for that distance covering. Hello? আচ্ছা, এটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট। ইউসুফ যে জিনিসটা বলছে যে পুরো জিনিসটাকে যদি আমরা পানিতে ডুবাই দিই তাহলে হতে পারে, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। বাট একটা জিনিস এখানে ইস্যু করতে হবে যে আমাদের পুরো সার্কিটটা পারফেক্টলি ইনসুলেটেড, কারণ পানিতে যাতে শর্ট সার্কিট না হয়। এটা হইতে পারে, মনে করো হচ্ছে তুমি এই পুরা সেট আপটাকেই, লেটস সে ডিসডিকেট ওয়াটার, মনে করো পুরো সেটআপটাকে আমরা একটা বড় একটা অয়েল বাতে ঢুকাই দিলাম, এবং অয়েল বাতের ভেতরে আমরা একটা মাইক্রোফোন ঢুকাই রাখছি জাস্ট টু ক্যাপচার দ্য সাউন্ড ইফ দ্য সাউন্ড ইজ হ্যাপেনিং। আর তুমি যদি চিন্তা করো যে এই যে আয়রন আর্মেচারটা যেটা আছে, যেটা মুভ করে আমাদের ইভেনচুয়ালি হ্যামারে হিট করবে, এই আয়রন আর্মেচারটা এখন যদি এয়ারের জায়গায় যদি এই জায়গাতে এখন অয়েল ভর্তি করা থাকে, তাহলে তাকে অনেক বিশাল একটা ফ্লুইড রেজিস্ট্যান্স ওভারকাম করে সে হিট করতে হবে। সো আসার সময় তাকে হিট অনেক অনেক বড় একটা ফ্লুইড রেজিস্ট্যান্স ওভারকাম করতে হবে, আবার ব্যাক করার সময় তাকে অনেক বড় একটা ফ্লুইড রেজিস্ট্যান্স ওভারকাম করতে হবে। এই জিনিসটা কি বুঝতেছো? বিকজ বাতাসের ডেন্সিটি কম, বাতাসের ভিসিসিটি অনেক কম, কিন্তু সেই তুলনায় অয়েল বা ওয়াটারের ডেন্সিটি ভিসিসিটি দুটাই হচ্ছে অনেক বেশি। So if you place this entire setup into a fluid medium, that is into a liquid medium,
essentially তোমার frequency কমে যাবে, because in that case also the armature is going to move left and right less often. সিমিলারলি স্যার আমরা যদি এই সেটআপটাকে লেস এয়ার প্রেসারে রাখি তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে ফর এক্সাম্পল ইন দ্য হিমালয়াস True. Logically yes, but ওইটা ডিটেক্ট করার জন্য আমাদের খুব সেন্সিটিভ ডিভাইস লাগবে, বাট yes, the answer to your question is yes. স্যার হিমালয়ের নিলে তো পুরো সাউন্ডই কমে যাবে না? Sound কমে যাবে. I'm not talking about the volume of the sound here for this aspect. I was only talking about the frequency of the sound. Volume নিয়ে একটু পরে কথা বলতেছি. আচ্ছা, সো এইটুকু গেল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, মানে তাড়াতাড়ি মুভ করতে পারবে নাকি স্লোলি মুভ করবে সেটা নিয়ে আলাপ করলাম. আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে থার্ড ফ্যাক্টর, যে আমরা এই যে আয়রন আর্মেচারের যে আর্মটা আছে, এই যে যেই পার্টটা আমাদের ম্যাগনেটে অ্যাট্রাক্ট হবে, দেখতেছো সবাই? এই যে এই আয়রন আর্মেচারের যে পার্টটা আছে, আমরা যদি এইটার ম্যাস কমায় দিই, if we make it a bit lighter objects have less inertia, so they can move with bigger acceleration. এন্ড একটা জিনিস খেয়াল করো, এই স্প্রিংই মেটালটা ইভেন্চুয়ালি কী হবে, কানেকশন ডিসকানেক্ট হওয়ার পর তার ইলাস্টিক ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ডান দিকে সরাবে. সো ইফ ইট হ্যাজ টু ইফ ইউ হ্যাভ এ স্মলার ম্যাস ফর দিস স্প্রিংই মেটাল স্ট্রিপ টু মুভ, দেন ইট ক্যান মুভ ইট ফাস্টার. সো লজিক্যালি স্পিকিং আমাদের এই আয়রন আর্মেচারটার ম্যাস যদি আমরা কিছু কমায় দিই, তাহলে সেটা রিট্র্যাক্ট ব্যাক করতে সময় কম লাগবে. So if you have a lighter iron armature setup, you can essentially achieve a much faster back and forth movement. So এগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য. If you think about the volume কন্ট্রোল করার জন্য কয়েকটা জিনিস আছে. The first thing that is really important for the volume, সেটা হচ্ছে how big is your gong. তোমার যদি পিচে একটা গং থাকে, তাহলে তুমি ওটা দিয়ে অনেক লাউড সাউন্ড প্রডিউস করতে পারবে না. তোমার বড় সাইজের সাউন্ড প্রডিউস করতে হলে এসেনশিয়ালি ফার্স্ট অফ অল তোমার গংটা অনেক বড় হতে হবে. দিস মেটাল থিং হুইচ অ্যাকচুয়ালি ইজ দ্য সোর্স অফ দ্য সাউন্ড, এটা দিয়ে তো আমরা জাস্ট হিট করতেছি, তারপর এটার থেকে সাউন্ড হচ্ছে না. সো এই জিনিসটা প্রেফারেবলি সাইজ অনেক বড় হতে হবে, যাতে করে তোমার অনেকগুলি এয়ার পার্টিকেলকে সে সাইমালটেনিয়াসলি ভাইব্রেট করতে পারে, হুইচ ক্যান গিভ ইউ এ মাচ বিগার অ্যাম্পলিটিউড, হুইচ এসেনশিয়ালি ট্রান্সলেট ইনটু মাচ বিগার ভলিউম. সো জোরে সাউন্ড, মানে বড় সাউন্ড প্রডিউস করতে হলে গং বড় হতে হবে, এটা হচ্ছে এক নাম্বার. দুই নম্বর জিনিস হচ্ছে, if you want to make a loud sound, you have to make this heat from this hammer into the gong by a large force. জোরে হিট করতে হবে. তুমি আস্তে করে হিট করলে অবশ্যই লাউড ভলিউম সাউন্ড প্রডিউস হবে না. জোরে হিট করা কিভাবে পসিবল? জোরে হিট প্রডিউস করতে হলে আমার we can increasing the mass of the hammerhead. স্যার কোয়ালিটা বড় করলে হয় না স্যার? ইনক্রিজিং দ্য ম্যাস অফ দ্য হ্যামারহেড নিয়ে আমি ঠিক শিওর না. আচ্ছা, আমি আগে আমার পয়েন্টগুলো একটু বলি, তারপর তোমারটা আলাপ করতেছি. there are multiple different ways we can increase the heating force. একটা হচ্ছে we can increase the coil, or we have to strengthen the electromagnetic attraction. That's the whole point. And electromagnetic attraction টা স্ট্রং করার বুদ্ধি কি কি আছে? একটা হচ্ছে we can have a bigger current, we can have more turns in the coil. In place of 2 coil we can place 3 coil or 4 coil, চারটা মিলে একসাথে টান দিবে. So you will definitely have bigger force of attraction. বুঝাচ্ছি কি বলতেছে? সো আমাদের এই আয়রন আর্মেচারটা যত স্ট্রংলি লেফটে অ্যাট্রাক্টেড হবে, এই মাথাটা হ্যামারহেডটা এসে আমাদের গংকে তত স্ট্রংলি হিট করবে. সো দ্যাট ক্যান গিভ ইউ এ মাচ বিগার ভলিউম. সো ইট ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স অফ দ্য ইলেকট্রোম্যাগনেট হুইচ ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য ভলিউম অফ দ্য সাউন্ড অফ দ্যাট ইলেকট্রিক বেল. সো টিপিক্যালি এই দুটো ফ্যাক্টরের উপর বেস করে তোমাদের কিছু কোশ্চেন হতে পারে, যে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানোর জন্য কী করতে পারি, আর ভলিউম বাড়ানো কমানোর জন্য কী করতে পারি. ইয়া যেটা বললা, কি বলে, তোর নাম ভুলে গেছি. হ্যাঁ, সাবির যেটা বললো যে হ্যাভিং এ বিগার ম্যাস এট দ্য আয়রন এট দ্য হ্যামার হেড, দিস উড I'm not essentially sure about this factor, যে এটা করলে কি আমাদের ভলিউম বাড়বে কি কমবে, বাড়বে নাকি কমবে, এটা আমি এক্স্যাক্টলি শিওর না. সো আই ক্যানট মেক এ কমেন্ট অ্যাবাউট দিস, বাট দিস ইজ ডেফিনেটলি এ চেঞ্জ দ্যাট উই ক্যান ইনপুট টু দ্য সিস্টেম, বাট এটার আলটিমেট আউটপুট কী হবে এটা আমি শিওর না. So larger mass translates into larger force, which does the larger sound. not essentially, আমি বলি
তোমার এখানে যখন লার্জার ম্যাচ থাকবে, মনে করো এটা তুমি ম্যাচ বেশি দিও, মনে করো এই মাথাটা তুমি ম্যাচ বেশি করছো, বাকি সব কিছু ঠিক আছে, জাস্ট এই বলটাকে তুমি বড় বানায় দিছো, ঠিক আছে, লেটস সে। সো তখন তোমার যখন তাহলে তো আপনার ফুল ফোর্সটা ফুল স্পিড কমে যাবে, সো এক্স্যাক্টলি, সো হ্যাঁ, ওই জন্য আমি এক্স্যাক্টলি শিওর না, দ্যাটস ওয়াই আই ক্যানট গিভ ইউ এ পারফেক্ট আনসার ফর দিস। স্যার এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে ইন্ডাকশন তো হবে না? হ্যাঁ, সো এখন তোমার ম্যাচ বাড়া দিলে তোমার অ্যাক্সিলারেশন কমে যেতে পারে। এখন যদি এটা কম স্পিডে গিয়ে হিট করে, তাহলে তোমার লার্জ ভলিউম সাউন্ড নাও হতে পারে, দ্যাটস হোয়াট আই মেন্ট। ও আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের কাবজাব। ইলেকট্রিক্যালের ডিসকাশনটা এখানে শেষ। এনি ফার্দার কোশ্চেন অ্যাবাউট দিস থিং? এনিওয়ান? Sir, বলো। sir, does it make a difference if the magnetized coils are soft magnets or hard magnets? ও ইট ডাজ, ইট অলওয়েজ ডাজ। ইলেকট্রোম্যাগনেটিক যে কয়েলগুলি আমাদের থাকবে, সলিনয়েড কয়েল হিসেবে আমরা যেগুলো ইউজ করব, সেগুলির কোর সবসময় সফট ম্যাগনেট হইতে হবে, because we only want to use the core metal to strengthen the magnetic field whenever the electricity is passing through the coil. কারেন্ট ফ্লো হইলে তখন আমাদের এই কয়েলটা কি করবে, ম্যাগনেটিজম দিবে, অ্যান্ড দ্য সফট ম্যাগনেট উইল মেক দ্য ম্যাগনেটিজম স্ট্রঙ্গার। বাট যখন তুমি কারেন্ট ফ্লো স্টপ করে দিবা, ইউ উড ওয়ান্ট দ্য ম্যাগনেটিজম টু বি অল টুগেদার গন। অ্যান্ড তুমি যদি এখানে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দাও বা একটা পার্মানেন্ট ম্যাগনেট দাও, তাহলে তোমার ম্যাগনেটিজম মধ্যে 100% গন হবে না, ওটার মধ্যে কিছু নিজের পার্সোনাল ম্যাগনেটিজম থেকে যাবে। সো তখন তোমার এই জিনিসটা ডান দিকে সরে যাওয়ার জন্য অনেক কি লাগবে, সময় লাগবে, বিকজ ইট উড বি রিয়েলি হ্যাভ টু ওভারকাম দ্যাট অ্যাট্রাকশন অফ দ্য পার্মানেন্ট ম্যাগনেটস হুইচ উই ডোন্ট ওয়ান্ট। ডিড ইউ গেট মাই আনসার? Sir, but then you can use the hard magnets if you want to reduce frequency. Um, স্যার হার্ড ম্যাগনেট we actually can use the hard magnet if we want to reduce the frequency, but that can pose other problems as well. For example, you have to I mean, this is not a pragmatic thing, but this is definitely an option. আমি এই জিনিসটা ইয়া করতেছি, মানে আলাপ করতেছি, সেটা হচ্ছে যে ইফ উই ইউজ হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাজ দ্য কোর অফ দ্য ইলেকট্রোম্যাগনেটস, you have to very carefully optimize their attraction strength, so that the attraction of the hard magnets only by themselves is never stronger than the retracting force of that elastic spring. এটা হইলে, যদি এটা আমি এনশিওর করতে পারি, তাহলে আমাদের স্প্রিংটা কি হবে, এই জিনিসটা একসময় ডান দিকে সরতে পারবে। বাট যদি এটার অ্যাট্রাকশন সবসময় বেশি থাকে, এখানে এসে আটকায় বসে থাকবে, সেক্ষেত্রে তোমার সার্কিটটা একটা সাউন্ড করবে, ট্যাং, অ্যান্ড দেন ইট ইজ নট গোনা ডু ট্যাং 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 ট্যাং, দ্যাটস নট গোনা হ্যাপেন। ডু আই মেক সেন্স? Yes, sir. আচ্ছা, সো এইটা অ্যাকচুয়ালি করা পসিবল, বাট ইউজুয়ালি এটা কোনো সময় পরীক্ষায় লিখবা না প্রেফারেবলি, কারণ হচ্ছে ইট ইজ প্রাইমারিলি নেভার অ্যাডভাইজড অ্যান্ড প্রাইমারিলি নেভার আর পার্ট অফ দ্য ডিজাইন। হ্যাঁ, লেবু চা খাও, ও নিয়ে যাও, লেবু আছে? আচ্ছা, it is primarily a design feature that we always use a soft magnetic material or a soft iron as the core of an electromagnet, just to strengthen its magnetic force whenever the solenoid is working as the electromagnet. Vice versa, when the current will stop, the force should be gone altogether, the magnetic effect should be gone, মানে vanish altogether. ওই জন্য আমরা soft magnetic material ইউজ করি। আচ্ছা, any further question? Sir, is an electric bell prompt to last for a short time? No, with proper design, these electric bells can last for a lifetime, but with appropriate design and appropriate মানে calibration. কারণ স্যার আইরন হ্যান্ডেলের কাছে তো গংটাকে বাড়ি দেয়, এরকম কি হবে না যে বাড়ি যে একটা কিছু করে হচ্ছে? That's what I meant, that with appropriate design, you want to buy মানে construct this stuff so that this iron gong is capable of withstanding that heating force millions of time or billions of times, something like that. It's the choice of the design, it's the design consideration that makes these differences. আচ্ছা, এরপর আমাদের যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেটা ছিল সার্কিট ব্রেকার কীভাবে কাজ করে সেই জিনিসটা। সার্কিট ব্রেকারের এখানে অনেক সিম্পলিফাইড, এখানে মোটামুটি কমপ্লিকেটেড একটা ফিগার দেওয়া আছে। এটা সার্কিট ব্রেকার, হ্যাঁ, আমি সার্কিট ব্রেকারের আইডিয়াটা খুব সিম্পল একটা ফিগার থেকে দেখাই, দাঁড়াও।
কে স্যার আপনি লিস্ট কোথায় শেষ করতে স্যার আপনি কি লজিক গেট খুলেছিলেন হ্যালো এই তো পাইছি দিস ইজ দ্য ফিগার দ্যাট আই ওয়াজ লুকিং ফর স্যার ফিগার তো সেম শিওর ওয়াই নট স্যার বলো পরিবর্তে কি সার্কিট ব্রেকার এত ডিটেইলস আছে আমি যতটুকু পড়াবো একটু ডিটেলস পারলেই হবে মানে তোমাদের যতটুকু জানা দরকার আমি পুরোটুকুই পড়াবো ওকে আচ্ছা এটা হচ্ছে টিপিক্যাল একটা সার্কিট ব্রেকার আমরা এই সার্কিট ব্রেকারের পার্টসগুলো একটু বোঝার চেষ্টা করি তাহলেই হবে সার্কিট ব্রেকারের কাজটা হচ্ছে আগে আমি এক পাশ থেকে বলে যাই তোমরা শুনে যাও তারপর আমি শেষ করে কোশ্চেন নিব সো ইন দ্য মিন টাইম শুনে যেতে থাকো সার্কিট ব্রেকারের পারপাসটা হচ্ছে যে ইট উইল অ্যালাউ আ সার্টেন অ্যাম্পিয়ার অফ কারেন্ট থ্রু ইটস ডিভাইস beyond that if the current value goes above a certain predefined value then the circuit breaker will automatically disconnect the circuit তার মানে সে কারেন্ট ফ্লোটাকে স্টপ করে দিবে সো এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে এই ফিগার একটা জিনিস বাদ পড়ে গেছে let me complete this কারেন্ট ফ্লো মনে করো এইখান দিয়ে আমাদের এই ব্লুটা হচ্ছে সার্কিট ব্রেকারের বক্স প্লাস্টিক দিয়ে বানানো হতে পারে এটা এবোনার দিয়ে বানানো হতে পারে এটা পোর্সিলিন দিয়ে বানানো হতে পারে ডাজন্ট ম্যাটার সো এইখান থেকে আমাদের কারেন্ট ঢুকবে কারেন্ট ঢুকে এই কারেন্টটা এই যে এখানে দুইটা কন্ট্যাক্ট যে কালো কালো দুইটা বিট দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে কপার কন্ট্যাক্ট দে আর প্রেসড ইনটু ইচ আদার অর এগেনস্ট ইচ আদার সো এখান থেকে কারেন্ট ফ্লো এইখান দিয়ে এসে এই দিক দিয়ে আসবে কারেন্ট ফ্লো এখান দিয়ে এসে এই সফট আয়রন বার এই অ্যাশ কালারের যে হচ্ছে সফট আয়রন বার দ্যাটস ওয়াই লেভেল অ্যাজ ইলেকট্রোম্যাগনেট এইটা এর মধ্যে দিয়ে কারেন্টটা এমনি এমনি করে ফ্লো করে করে ইভেনচুয়ালি কারেন্টটা এই দিক দিয়ে এখান দিয়ে কারেন্টটা বাইর হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের টোটাল মানে টিপিক্যাল ওয়ার্কিং সিচুয়েশন এখন আমি জিনিসটা বুঝাই এখানে কয়েকটা স্প্রিং আছে স্প্রিংগুলোর কাজ একটু বুঝে নেই স্যার হ্যাঁ আমি বুঝাচ্ছি ইউসুফ একটু পরে কোশ্চেন করো হ্যাঁ বুঝাচ্ছি আমি শুনে যেতে থাকো অ্যান্ড দেন ইফ ইউ হ্যাভ কোশ্চেন ইউ আস্ক মি সো এখানে একটা একটা করে পার্ট আমি বুঝাচ্ছি এখানে কয়েকটা স্প্রিং আছে স্প্রিংগুলোর পারপাসগুলি খেয়াল করো this spring is trying to pull this part of the wire in the upward direction so that these two contacts would lose their connection এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে লোয়ার কন্ট্যাক্টটা এখানে এখানে হচ্ছে একটা ফিক্স পয়েন্ট কারণ এটার সাথে কোনো কিছু কোনো অ্যাট্রাকটিভ কোনো জিনিসপত্র দেওয়া নাই whereas the upper contact is connected with the spring কারেন্ট কন্ডিশনে এই স্প্রিংটা অনেক এক্সটেন্ডেড কন্ডিশনে আছে and these two contacts are pressed against each other so electrical flow is happening and if you wonder যে এটা কেন হচ্ছে to understand this part you have to very keenly look at this part of the circuit দেখো এখানে একটা L শেপের একটা গ্যাপ আছে do you see that there is an L shaped gap over here এই গ্যাপটার মধ্যে আমাদের এই কন্ট্যাক্টের এই ইনকামিং ওয়্যারের যে শেষ মাথাটা এটা এখানে আটকে আছে so this spring is trying to pull this contact up but this wire cannot go up because this soft iron armature end having an L type groove it is stopping that wire to go up so this is exactly what is happening so you have placed the soft iron armature in such a way so that this spring is currently incapable to pull this current flow pull this wire upwards
at the same time there is this spring, which this spring is continuously pulling the iron armature to the left, so that this is not gonna become loose and this thing cannot become loose automatically. So এখানে আমি বোঝানোর সুবিধার জন্য, for the sake of easy understanding, let's say I'm gonna mark these two springs with two different number. Let's say এটা হচ্ছে spring 1, এটা হচ্ছে spring 2, ঠিক আছে? নিচে খেয়াল করো, মনে করো এই লেটস সে এই সার্কিট ব্রেকারের আমাদের কারেন্ট ভ্যালু হচ্ছে, টিপিক্যাল ফ্লোয়িং কারেন্ট ভ্যালু হচ্ছে মনে করো 10 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে আমাদের এই প্যাথওয়ে দিয়ে যখন আপ টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, আমি এক্স্যাক্টলি 10 অ্যাম্পিয়ারের ভ্যালুটা না নিই, মনে করো হচ্ছে কোনোটা সার্টেন কেসে এই ওয়ার দিয়ে আমাদের 9 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, আমি ইচ্ছা করে স্মল একটা ভ্যালু নিলাম। সো 9 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার সময় কারেন্টটা এদিক দিয়ে আসবে, কন্ট্যাক্টগুলোর মধ্যে দিয়ে পাস করে ইভেন্চুয়ালি আমাদের কারেন্টটা এই ইলেকট্রোম্যাগনেট দিয়ে হয়ে এদিক দিয়ে চলে যাবে। এখন এই ইলেকট্রোম্যাগনেট দিয়ে যাওয়ার সময় এই ইলেকট্রোম্যাগনেটটা কিন্তু এই 9 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য একটা সার্টেন ম্যাগনেটিক ইফেক্ট প্রডিউস করবে। এই ম্যাগনেটিক ইফেক্টের জন্য এই সফট আয়রন আর্মেচারটা টুয়ার্ডস রাইট ফ্রম দ্য ইলেকট্রোম্যাগনেট একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এটা করবে কিনা বলো? Yes, sir. So let me just label this electromagnetic force with, let's say, green. So এদিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকবে, আর ওইদিকে আমাদের স্প্রিংয়ের এদিকে একটা পুলিং ফোর্স, রিট্রাক্টিভ ফোর্স আছে। সো এই জিনিসটা 10 অ্যাম্পিয়ারের ডিজাইন করার মানে হচ্ছে আপ টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো এক্সিস্ট করবে। তার মানে হচ্ছে যখন আমি এই প্যাথওয়েতে 9 অ্যাম্পিয়ার ফ্লো অ্যাপ্লাই করি, তখন আমাদের এই দিকের পুল যতটুকু হবে সেটা আমাদের এই স্প্রিংয়ের পুল থেকে উইকার হবে। সো দিস গ্রিন ফোর্স উড বি স্মলার কম্পেয়ার টু দ্য ব্লু ফোর্স। Whenever the current is above 10 ampere, let's say the current has become 10.1 ampere only by a small amount, আমি অল্প একটু ইনক্রিজ করলাম, in that case this pool of the electromagnet, this green arrow force would become slightly bigger compared to the pull of the spring over here. না মানে altogether এই কেসে আমাদের এই স্প্রিংটা এখন আর ইকুইলিব্রিয়ামে থাকবে না, থাকবে is gonna start move a bit to the right. So এই জিনিসটা বুঝো যে as long as the current is up to 10 ampere, the electromagnet is not strong enough to overcome the pull of the spring 2. Whenever the current flow becomes more than 10 ampere, the pull of the electromagnet becomes strong enough to pull the soft iron armature to the right, overcoming the pulling force of the spring 2. এই জিনিসটা কি বুঝা গেছে সবার? Yes, sir. সো এইটা যখন হবে তখন কি হবে, আমাদের এই সফট এই জিনিসটা খেয়াল করে, এখানে একটা গোল্লা দেওয়া আছে না, এটা একটা পিভট পয়েন্ট। সো লেট মি জাস্ট লেবেল দিস ইজ এ পিভট পয়েন্ট, পিভট। So the different color use করা হয়। Try to borrow for it. অ্যান্ড পেন্টের ঝামেলা হচ্ছে ডাইনামিক্যালি বড় করা যায় না। So screen angle একটা যায়। ওকে দেখো, সো whenever the current is somewhat bigger than 10 ampere, in that case the pull of the electromagnet would become strong enough to move the soft iron armature to the right, overcoming the force from the spring 2. In that case, this iron armature is going to start moving to the right, so it's going to start its journey to the right. Now there are multiple things that are going to happen within a fraction of a second. যখনই এই আর্মেচারটা একটুখানি ডান দিকে সরে যাবে, তখন আমাদের এই লকটা রিলিজ হয়ে যাবে না? ভিজুয়ালাইজ করো যে এই জিনিসটা ডান দিকে সরে যাচ্ছে, তাহলে এই পিনটা এখন এই লকটা থেকে ফ্রি হয়ে যাবে না? এই যে ইনকামিং ওয়্যারের যে এই মাথাটা ছিল, if this iron armature moves to the right, then this lock will become free. The moment this lock becomes free, this spring can now physically lift up this contact upwards. সো যখনই আমাদের এই আর্মেচারটা ডান দিকে সরে যাবে, এই স্প্রিংটা এই ওয়্যারটাকে ধাম করে টান দিয়ে উপরে উঠে ফেলবে, and the moment this spring will retract this contact, তখন আমাদের এই দুইটা কন্ট্যাক্টের মাঝখানে ফিজিক্যাল কন্ট্যাক্টটা লুজ হবে, and that's basically what the circuit breaker is giving us. সার্কিট ব্রেকারের কাজটা হচ্ছে কি যে whenever the current flow will become higher than a certain predefined value, for example in this case I define that predefined value to be 10 ampere, in that case that it will disrupt the current flow, it will disconnect the current connection. That's exactly what is happening. সো আমি এই পুরো প্রসেসটা আরেকবার বলতেছি, অ্যাজ লং অ্যাজ দ্য কারেন্ট ফ্লো ইজ স্মলার দেন দ্য 10 ampere ভ্যালু,
the pull of the electromagnet is not strong enough, so the current flow keeps on happening. Whenever the current flow is bigger than 10 ampere, the pull of the electromagnet on the soft iron armature becomes higher than the pull of the spring. As a result, the soft iron armature starts to move to the right when the the lock mechanism at the end of the soft iron armature is released, and spring 1 can lift up the contact for the incoming for the left contact, for the top contact. So the spring 1 can lift up the contact and the current flow is disconnected. Thus the circuit breaker providing a safety. সো এটুকু পর্যন্ত হচ্ছে ডিসকানেকশন করার সময় কী হবে। আচ্ছা, ডিসকানেক্ট করে ফেললে তো শেষ হয়ে গেল না, এখন আমাদের এটা সার্কিটটাকে আবার রিএস্টাবলিশ করতে হবে। রিএস্টাবলিশ করার জন্য আমাদের প্রসেস হচ্ছে রিসেট বাটনটা। এই জিনিসটা খেয়াল করো, আমি এখানে এই ফিগারটা অ্যাকচুয়ালি পুরোটাকে এডিট করে আঁকা আমার পক্ষে কি পসিবল? লেট মি ট্রাই। বলমান জি স্যার। আমি লেবেলিংগুলো বাদ দিয়ে দিই। এটা তো এডিট করা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমি তারপর ট্রাই করি। আচ্ছা, আমি এই পুরো বারটাকে লেফটে একটু চাপানো দরকার, বাট আমি এই পুরো বারটাকে লেফটে চাপাতে পারতেছি না, বিকজ আমার এখানে ডাইনামিক রোটেশন অপশন নাই। বলবান বুঝো? হ্যালো, এইটা দেখো আমি বলতেছি। সো whenever this disconnection will happen, whenever the disconnection will happen, this spring is gonna retract a little bit and it will lift up the contact over here. And এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা একটা করে পার্ট বলতেছি। Try to think about in terms of time sequences. First of all, this iron bar was pulled to the right. Sequence গুলো বুঝো। First of all, this iron bar was pulled to the right. When the moment the lock becomes disengaged, this spring pulls the wire up. The moment the wire is pulled up, the current flow stops. As a result, the electromagnet becomes what? It loses, becomes normal. It becomes a non-magnet. It loses its magnetism. Beautiful. So ওই পজিশনে তখন তো আর গ্রিন ফোর্সটা আর এক্সিস্ট করতেছে না, বাট স্প্রিংয়ের এই স্প্রিং টু এর যে ফোর্স ওটা তো ঠিক এক্সিস্ট করবে। সো তখন তো আমাদের এই আয়রন আর্মেচার রডটা অল টুগেদার লেফটে চেপে যাবে। তার মানে যখন আমাদের সার্কিট ডিসকানেক্ট হয়ে থাকবে, মনে করো এটা হচ্ছে আমাদের এই কালো জিনিসটা হচ্ছে আমাদের সেই কন্ট্যাক্ট, এটা উপরে উঠে থাকবে, এটা নিচে থাকবে, এবং এই আয়রন আর্মেচারটা একটুখানি ডানে সরে আবার কি হবে, অল দ্য ওয়ে লেফটে সরে যাবে।
বিকজ একটুখানি ডানে সরবে কিসের জন্য, জাস্ট এই কন্ট্যাক্টটাকে রিলিজ করার জন্য। দ্য মোমেন্ট দ্য কন্ট্যাক্ট ইট রিলিজড, immediately it will start move to the left because of the attraction of the spring, because the electromagnet will lose its magnetic property. So this is what's going to happen. সো এরপর যখন আমরা, সো এই জিনিসটা যখন হবে, আমাদের এই কন্ট্যাক্টটা যখন উপরে উঠে যাবে, তখন আমাদের এই রিসেট সুইচটা সিগনিফিকেন্টলি আমাদের ডিভাইস থেকে বের হয়ে আসবে। দেখো এখানে কতটুকু গ্যাপ রাখছি, এখানে কতটুকু গ্যাপ দেখাইছি, ডু সি দ্যাট? দিস রিসেট সুইচ উইল বিকাম আ বিট আউটওয়ার্ডস ফ্রম দ্য ডিভাইস, অ্যান্ড এটাকে রিসেট করার জন্য আমাদেরকে এখন রিসেট সুইচটা প্রেস করা লাগবে। প্রেস করলে যে জিনিসটা হবে, this will squeeze down the contact back onto their places, and whenever this end, এই যে এই এন্ডটা, whenever this end of the contact will get back to the original position, once again they will fit perfectly in the lock position. যখন এই লক পজিশনটা হয়ে যাবে, তখন আবার কারেন্ট ফ্লো আবার রিএস্টাবলিশ হবে, and this will start working just fine. So that's basically I mean the way, the purpose of the reset switch is to reestablish the purpose of the reset switch is to reestablish the current, so that we can have any so that we can have the current flow reestablished without replacing the device. That's the entire point of using a circuit breaker in place of a fuse. কারণ আমরা যদি ফিউজ ইউজ করতাম, তাহলে আমাদের জিনিসটা একবার মানে we would have to replace it every once in a while. But for a circuit breaker we don't have to. যখন whenever there is a possibility of trouble, the circuit breaker will automatically disconnect the current, and beyond that point, if we want to repair the circuit, we can simply press the reset switch in to make the circuit work normally once again. বুঝি না, বলো। রিসেট বাটনটা কি ওয়্যারটাতে? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, যখন কারেন্ট কম হয় তখন আর্মেচারটা যখন কারেন্ট কম থাকে তখন কি আর্মেচারটা এটা রিসেট বাটনটাকে পুশ করে। যখন কারেন্ট কম থাকে, হ্যাঁ স্যার। যখন whenever the current is less than the rating, তখন তো কিছু হচ্ছে না, কারণ তখন তো আমাদের ইলেকট্রোম্যাগনেট এটাকে অ্যাট্রাক্ট করে সারতে পারতেছে না। দিস স্প্রিং টু, এই স্প্রিং টু যেটা আছে, এই স্প্রিং টুটা তো আমাদের কন্টিনিউয়াসলি এদিকে একটা ফোর্স পুল করতেছে না, that is remaining your significant force, and because of that force your armature cannot move to the right. As a result, the lock is kept in place. মানে আর্মেচারটা লেফটে মুভ না, হ্যাঁ লেফটে সে মুভ করতে চাচ্ছে, বাট লেফটে মুভ করতে পারতেছে না, কারণ এখানে তো একটা ফিজিক্যাল ব্লক আছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে। এনি আদার কোশ্চেন? হ্যাঁ কোশ্চেন বলো। Sir, বলো। can you repeat the part again after what happens? The electromagnetic force to the zero হয়ে যায়, and the spring pulls the armature to the left side. তারপরে কি হয়েছে একটু রিপিট করতে হবে, আমি বুঝিনি। At that point, the reset switch is lifted up from the device, so it comes out a significant length from the device outwards when the two contacts are disconnected from each other. We simply push it back in to reset. Yes, to reset the switch we simply push it back in. যখন আমরা push back করি, তখন once again this contact goes down. Then the Exactly. Then the contact touches once again, this lock comes into place, and everything starts to work like exactly like before once again. বুঝছো? yes sir, thank you. হ্যাঁ বল, বুঝি নাই। কারেন্ট যতক্ষণ না নরমাল হবে ততক্ষণ তো রিসেট বাটনটা লাগবে। Thank you sir. Sure. হ্যাঁ, কারেন্ট যতক্ষণ নর্মাল না হবে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে লাভ নেই। যেমন হচ্ছে, আমি তোমার একটা সিম্পল এক্সাম্পল বলি। মনে করো আমাদের ওই যে গতকালকে আমরা যে ফিগারটা দেখাইছিলাম বইতে, যে আমাদের লাইভ কানেকশন থেকে ফিউজ হয়ে সুইচ হয়ে তারপরে আমাদের ওয়াশিং মেশিনে কারেন্ট যাচ্ছিল, মনে আছে? তো ওই ফিউজের জায়গাতে যদি আমরা এই সার্কিট ব্রেকারটা প্লেস করি, তাহলে যে জিনিসটা হবে যে whenever the earthwire is carrying a current which is supposed to save us from safety, তখন তোমার ফিউজটা মেল্ট না হয়ে তখন তোমার এই সার্কিট ব্রেকারটা উপরে উঠে যাবে, জাম্প করে কারেন্ট ডিসকানেক্ট করে দিবে। অ্যান্ড সার্কিট ব্রেকার জাম্প করার মানে হচ্ছে সার্কিটের ভেতরে কোথাও না কোথাও একটা ফল্ট ডেভেলপ হয়েছে, হুইচ কজ দ্য কারেন্ট টু গো অ্যাবাভ দ্য রেকমেন্ডেড ভ্যালু। So this is a signal device sort of that disconnects the circuit, simultaneously gives you a warning that look up for the trouble. Sir,
ওই অংশটা আবার বলবেন যে লুক আউট ফর দ্য ট্রাবল মেকানিজম। মানে হচ্ছে গতকালকে আমরা যে ফিগারটা বই থেকে দেখাইছিলাম যে দেয়ার ওয়াজ এ লাইভ ওয়্যার কানেকশন, তারপরে ফিউজ, তারপরে সুইচ, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, মনে আছে? হ্যাঁ, ওই ফিউজটার জায়গাতে যদি আমরা এই সার্কিট ব্রেকারটাকে রিপ্লেস করি, বিকজ সার্কিট ব্রেকার ইজ বেসিক্যালি আ রিপ্লেসমেন্ট ডিভাইস ফর ফিউজ, ফর নট হ্যাভিং ইট রিপ্লেসড এভরি ওয়ান্স ইন আ ওয়াইল, ফর রিপিটেটিভ ইউজ। সো আমরা যদি ফিউজের জায়গায় সার্কিট ব্রেকারটা ইউজ করি, যদি কোনো সময় যখনই আমাদের ওই আর্টওয়্যারটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, তখন আমাদের ফিউজ মেল্ট না হয় এই সার্কিট ব্রেকারটা তখন উপরে উঠে গিয়ে আমাদের কানেকশন ফ্লোটাকে অফ করে দিবে। সো দ্য whenever the circuit breaker is going up, it's an indication that your circuit, whatever the circuit that you are using your devices with, your circuit is carrying a current somehow by higher than your recommended value. So you are supposed to look out for that trouble যে কেন এই সার্কিট ব্রেকারটা জাম করতেছে। So you should correct the problem and then you should reset the circuit breaker, কারণ তুমি যদি প্রবলেমটা কারেক্ট না করে সার্কিট ব্রেকার প্রেস করো তাহলে তোমার সার্কিট ব্রেকার রিসেট নিবে না, বিকজ এভরি সিঙ্গল টাইম ইউ ট্রাই টু প্রেস দ্য সার্কিট ব্রেকার, এভরি সিঙ্গল টাইম তোমার কন্ট্যাক্ট দুটো যখন কানেক্ট করবে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা সবসময় কী হবে, এই স্প্রিংয়ের পুলের থেকে বেশি হবে। Exactly. So the spring 2 will not be able to, this circuit breaker will not become stabilized because the green force would always be stronger than the blue force. So that's what I meant. Yes sir, I got it. Good. Any other question? Anyone? No. আচ্ছা, আমি এই ফিগারটা তোমাদের ইয়াতে দিয়ে দিতেছি, পরে লাগলে আমরা রেফারেন্স নিতে পারি। হ্যাঁ, আসছে। ওকে, এরপরে আমাদের যে ডিভাইসটা ছিল সেটা ছিল হচ্ছে রিড রিলে। রিড রিলের এই ভিডিওটা দেখছো সবাই? Yes. এই যে আমি যে ভিডিওটা প্রেস করছিলাম, স্যার এত প্যারা নিয়ে রিলেটা বানিয়ে তারপর আবার এটা স্যার সার্কিট কমপ্লিট করা, এটার পারপাসটা কি? আচ্ছা বলতেছি, রিড রিলে এখানে ওরা যে পারপাসটা দেখাচ্ছে দ্যাটস অ্যাকচুয়ালি এ মাচ মোর ইন্টিগ্রেট পারপাস টু ফর দ্য রিড রিলে টু ওয়ার্ক উইথ। টিপিক্যাল কেসেসে আমরা রিড রিলেটাকে ইউজ করি হচ্ছে, তোমাদের সিলেবাসে যতটুকু পার্ট ইনক্লুড করছে আমি অতটুকু পার্ট বলতেছি। তোমাদের সিলেবাসে ইনক্লুডেড পার্টটা হচ্ছে রিড রিলে ইজ অ্যান magnetic field is a magnetic field sensitive switch. Read relay can work if there is a magnetic field around it. If there is no magnetic field around it, the read switch will turn off. আমি খুব সিম্পলি বুঝাই, আমি কল টল দিয়ে বুঝাবো না, আমি তোমাদের যতটুকু লাগবে অতটুকু বলতেছি। বাস আমার এতটুকু হইলে হবে। Yay! That was like, I cannot help you with that aspect. problem, sir. Oh, এই ক্লাসটা শুধুমাত্র আজকের জন্য রাতের বেলা নিচ্ছি, ক্লাস টাইমিং চেঞ্জ করবো না। আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ চেঞ্জিং ক্লাস টাইমিংস। দেখো ক্লাস টাইমিং আমি কোনো আলাপই করতেছি না। যে সকাল দিকে শরীর খারাপ লাগতেছিল দেখে আমি তোমাদের ক্লাস টাইমিং আজকে রাতে দিছি। দিস ক্লাস টাইমিংস উইল বি আনচেঞ্জ পিরিয়ড। দেখো, আর তোমাদের যদি স্কুলের ক্লাস করতে হয় বা অন্য কোনো ক্লাস সাথে কালেকশন করে আমি দেখছি পরে ইউটিউবে আপ করে দিব, ইউটিউব থেকে দেখে পরে আমাকে কোশ্চেন করো। বাট ক্লাস টাইমিং উইল বি অ্যাজ ইজ লাইক ইট ইজ নাও, 2 hours ক্লাস 3 days a week. দেখো, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল রিড রিলে সুইচেস। এখানে এই দুটা রেক্ট্যাঙ্গুলার পার্ট হচ্ছে আমাদের সফট আয়রন দিয়ে বানানো, সো দে ক্যান পটেনশিয়ালি বিকাম ম্যাগনেট। এখন মনে করো এই রিড সুইচটাকে আমরা একটা নন ম্যাগনেটিক একটা এনভায়রনমেন্টে রাখছি। নন ম্যাগনেটিক একটা এনভায়রনমেন্টে রাখার জন্য যেটা হয়েছে, এখানে কোনো ম্যাগনেটিক ইফেক্ট নাই, সো আমাদের সুইচ দুটা ক্লোজ হচ্ছে না। সো ইফ ইউ ওয়ান্ডার যে এই সুইচটা কাজ করবে কীভাবে, সুইচটা কাজ করা খুব সিম্পল। উই ক্যান কানেক্ট টিপিক্যাল ওয়ার্কিং সার্কিট উইথ দিস থিং। মনে করো এখানে একটা সুইচ, এখানে একটা সার্কিট দিলাম, এখানে একটা ওয়ার্নিং লাইট থাকলো, ঠিক আছে, এইটা এখানে গিয়ে শেষ হইলো।
সো এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সুইচ, দ্যাটস ওয়াই উই কল দ্য রিলে রিড সুইচ অর রিলে অর রিড সুইচ, দুইটাই বলা যায়। এখন যদি আমাদের এই গ্রিন মানে এই গ্রিন পার্টটা হচ্ছে আমাদের encapsulament, which is actually a glass structure to keep the material safe from external forces. কেউ একজন খটো খটো শব্দ করতেছো, করো না। If there is no magnetic field available around this part, then these two pieces would not become magnetized and the switch will be open. The moment if somehow we introduce a magnetic field around this place, মনে করো এখানে এরকম একটা magnetic field অ্যাপ্লাই করলাম, এদিকে হচ্ছে নর্থ, এদিকে হচ্ছে সাউথ। যদি এরকম একটা magnetic field ফিজিক্যালি বাইরে থেকে অ্যাপ্লাই করা হয় তাহলে কী হবে, এই উপরের যে পিসটা আছে এটার এই মাথাটা হবে হচ্ছে, আমি একটু কালার দিয়ে লিখি, এই মাথাটা হবে সাউথ পোল সাইড, আর এটার যে নিচের মাথাটা আছে এই নিচের মাথাটা হবে কি নর্থ পোল। ভাইস ভার্সা আমাদের এই নিচের মেটাল পিসের এই ফেসটা হবে হচ্ছে সাউথ পোল সাইড, রং চয়েস অফ কালার, এই ফেসটা হবে হচ্ছে সাউথ পোল সাইড, এবং এই নিচে মেটালের এই নিচের পার্টটা হবে নর্থ পোল সাইড। সো এসেনশিয়ালি যেই দুইটা ফেস যেই দুটা সারফেস একটাকে ফেস করতেছে সেখানে আমাদের নর্থ পোল এবং সাউথ পোল প্রডিউস হবে। অ্যাজ এ রেজাল্ট দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড দে উইল ক্লোজ। whenever they will close, this light is gonna start glowing. So this is an indication that তুমি এই রিড সুইচটাকে যেই লোকেশন ফিজিক্যাল লোকেশনে প্লেস করছো, যে ফিজিক্যাল লোকেশনটাতে প্লেস করছো সেই লোকেশনে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের ডিটেকশন করার জন্য শুধুমাত্র রিড সুইচ ইউজ করা হয়, তোমাদের সিলেবাসে এতটুকু আছে। এটার আরও অনেক ইন্টিগ্রেটেড ইউজ আছে ফর ভেরি সেন্সিটিভ ম্যাগনেটিক ফিল্ড ডিটেকশন অ্যান্ড আদার পারপাসেস অ্যাজ ওয়েল, ওগুলো তোমাদের সিলেবাসে নাই। এক্সক্লুসিভলি আরও ভালো মতো নিউজগুলো বোঝার জন্য কিছু এমসিকিউ পেপারে কিছু কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। টু বি অনেস্ট অ্যাকচুয়ালি এখনই দেখাতে পারি, বিকজ ইউ জাস্ট আজ যে এত কমপ্লিকেটেড বুঝাইতে হবে কিনা। ওয়েট, আমি এখনও কোশ্চেন নিচ্ছি না, সো কোশ্চেন করো না, কোশ্চেন একটু পরে নেবো। এই সার্কিটটা দেখো, কি হবে? in the circuit shown all lamps are identical and all the cells are identical. The resistance of the coil of the reed switch is negligible. One cell lights one lamp to normal brightness. মানে হচ্ছে ল্যাম্পগুলোর প্রপার্টি হচ্ছে এরকম যে একটা সোর্স দিয়ে যদি একটা ল্যাম্পকে ইলুমিনেট করো তাহলে ব্রাইটনেস নর্মাল হবে। কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ব্রাইটনেস অফ দ্য ল্যাম্পস when the switch Y is closed. এই পার্টটাই খেয়াল করো। আমরা যদি এখানে সুইচ ওয়াইটাকে ক্লোজ করি, হ্যাভ এ লুক, এই সুইচ ওয়াইটাকে ক্লোজ করি, আমাদের নিচের সার্কিটটা ক্লোজ হবে, মানে এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লোটা এই রিড সুইচের অ্যারাউন্ডে এই কয়েলের মধ্যে ফ্লো করে, এই দিয়ে ফ্লো করে ইভেন্চুয়ালি এখানে মানে এই সার্কিটটা ক্লোজ হতে পারবে। when the lower switch is closed, essentially আমাদের এই একটা সেল দিয়ে বাল্ব পিকে আমরা গ্লো করতেছি, কারণ নিচের সার্কিটে বাল্ব আছে কয়টা, একটা। But whenever current flow will happen through this coil, it will work like a solenoid and produce a strong magnetic field, which is going to magnetize these two half circle shape things, which are the contact of the reed switch. মানে এখানে এই হাফ সার্কেল দুটা দিয়ে এই রেক্টাঙ্গুলার প্লেট দুটাকে মিন করা হয়েছে। So these two half circle things are soft iron pieces which are connected at the end of these two wires for the top circuit, and as a result they will be attracted and they will close each other. Whenever these two contacts inside the glass structure, inside the glass encapsulament will be closed, then this top circuit will be completed. So তখন তো আমাদের কারেন্ট ফ্লো এদিক দিয়ে ফ্লো হয়ে কিউ এবং আর দুটার মধ্যে দিয়ে ফ্লো করবে। আর এখানে দেখো কিউ এবং আর সিরিজে কানেক্ট করে না। Yes, sir. So have a look, because Q and R are current in series, so for the top circuit one cell is operating two bulbs, for the bottom circuit one cell is operating one bulb, তার মানে P এর brightness হবে normal, whereas Q এবং R এর brightness হবে হচ্ছে lower than normal, so they will be dim. So ওই জন্য এইটার correct response হচ্ছে B. কিন্তু স্যার আমরা রিড সুইচ কেন ইউজ করি স্যার?
ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে একটা সার্কিটকে অন অফ করার জন্য। স্যার এটা তো একটা সিরিজ সার্কিট বানিয়ে তো আরো শর্ট অথবা প্যারালাল সার্কিট করেও তো করা যায়। হ্যাঁ, করা যায়। লাইক আই সে যে এটার অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল পারপাসেসগুলো তোমাদের সিলেবাসে নাই, সো ইট মাইট লুক রিডান্ডেন্ট টু ইউ, বাট যতটুকু আমি তোমাদেরকে বলতেছি তোমাদের এতটুকু বুঝলে তোমাদের সিলেবাসের জন্য হবে, বাট এটার প্র্যাকটিক্যাল ইউসেজ আরও অনেক হিউজ। স্যার রিলে দিয়ে না আরেকটা সার্কিট কন্ট্রোল করা হয় যেটার মধ্যে বেশি মানে ভোল্টেজ থাকে। That's for the case for high voltage connections. This is for the case for a much smaller voltage connections. So what I'm trying to say is that this reed switch is capable of turning on and off even for the slightest change of magnetic field attraction value. So it can be used as a detection for magnetic field existence. স্যার বলো। কারেন্ট ডিরেকশন আর ফোর্স ডিরেকশন দেওয়া থাকলে আমি ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা কি লেফট হ্যান্ড রুল দিয়ে প্রয়োগ করবো নাকি রাইট রুল, যে কোনো কোনটা? যদি তুমি মোটরের কেসে করো তাহলে লেফট হ্যান্ড রুল, যদি জেনারেটরের কেসে করো তাহলে রাইট হ্যান্ড রুল। ওকে। ওকে, স্যার কেটে গিয়েছিল, আবার বলবেন লেফট হ্যান্ড রুল কখন ইউজ করবো, রাইট হ্যান্ড রুল কখন ইউজ করবো? মোটরের জন্য লেফট হ্যান্ড রুল, জেনারেটরের জন্য রাইট হ্যান্ড রুল। Got it. আচ্ছা, এই এমসিকিউটা বুঝে গেছে সবার? Yes. এভরিওয়ান, কারো কোনো কনফিউশন? আচ্ছা, মুভিং অন, দ্য লাস্ট থিং টু ডিসকাস ফর টুডেজ ক্লাস would be this one. বাকি থাকলো কি ম্যাগনেটিক রিলের পারপাস তো তোমাদেরকে আগে বুঝাইছিলাম না ডিসি সার্কিট পড়ানোর সময়। তোমাদের ক্লাসে আমি ফিজিক্যাল রিলে কীভাবে কাজ করে সেটা বলছিলাম। আচ্ছা, রিলের পারপাসটা এখন যাচ্ছি না, রিলে আমাদের ফিজিক্যালি আসলে আমরা পরে তোমাদের আবার দরকার হলে আলাপ করে দেখাবো। ইউ শুড রিয়েলি সি দিস ভিডিও ইজ এ বিট হোয়াট ক্যান আই সে, মানে ব্যাডেস্ট টাইপ অফ ভিডিও, বাট ইট রিয়েলি শোজ ইউ হাউ দ্য সার্কিট ওয়ার্কস। আমি এই ভিডিওটা একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই। ভিডিওটা তো ভালো। Badass is a good word. Badass is not a native adjective. I've even The actuator mechanism এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বুঝাই, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, যে কন্ট্যাক্টটা থাকলে আমাদের কারেন্ট ফ্লো হবে, কন্ট্যাক্টটা না থাকলে আমাদের কারেন্ট ফ্লো স্টপ হয়ে যাবে। এই যে ব্রাশ, এই যে পিসটা দেখতেছো, এই পিসটা হচ্ছে নন মেটালিক পিস। কারেন্ট ফ্লো আইডিয়ালি এদিক দিয়ে ঢুকে এই কন্ট্যাক্ট থাকার জন্য এই মেটাল পিস দিয়ে ফ্লো করবে। এখানে একটা পিভট আছে, ঠিক আছে। এই মেটাল পিস হয়ে এই কারেন্টটা এইখান দিয়ে সামহাও এই নিচের প্লেটটাতে যাবে, যে এই যে নিচের যে প্লেটটা আছে, এই নিচের প্লেটটাতে গিয়ে এই কারেন্ট ফ্লোটা এখানে আসবে। এখান দিয়ে এসে এই কপার প্লেট দিয়ে হয়ে এখান দিয়ে এই দিক থেকে কারেন্ট ফ্লোটা বের হয়ে যাবে। সো দিস ইজ সাপোজ টু দ্য কারেন্ট ফ্লো। এখানে ওরা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে that if you use too many appliances from a single connection, at one point the circuit breaker, a good circuit breaker should disconnect the circuit. So ওখানে ওরা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে অনেকগুলো হাই পাওয়ার ডিভাইস, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক এয়ার হিটার, এগুলো চালাচ্ছিল। সে অ্যাজ এ রেজাল্ট এখানে একটা যে বায়োমেট্রিক স্ট্রিপটা ছিল, যে এটা হচ্ছে আমাদের একটা বায়োমেট্রিক স্ট্রিপ হুইচ ইজ গোনা বেন্ড ইটস শেপ অ্যান্ড ইভেনচুয়ালি দ্যাট ইজ গোনা কজ দ্য ডিসকানেকশন টু অকার। সো এটা তোমাদের সিলেবাসে নাই, সো আমি এটাতে হাইলাইট করতেছি না, বাট ইউ ক্যান লুক দিস আপ ফর ইউর ওন কিউরিওসিটি। বাট দ্য কারেন্ট ফ্লো, এই যে, সো this is the bimetallic strip, this is making the bend, and because of the bend at one point this losing the contact. এই দেখো এই যে বায়োমেট্রিক স্ট্রিপের শেপটা চেঞ্জ হচ্ছে, দেখতেছো? এই যে বড় একটা গোল জিনিস আছে না, এই যে এটা অ্যাশ কালারের, this is the bimetallic strip. এটার প্রপার্টি হচ্ছে যে whenever temperature will go higher, this is gonna become longer, but both the parts are not gonna become longer at the same time. এটার এক্সটেনশন হবে কম, এটার এক্সটেনশন হবে বেশি, যে কারণে এই পুরো ওয়্যারটা এখন এই দিকে কার্ভ করে যাচ্ছে। সো এই পার্টটা ফিক্সই আছে, এই পার্টটা ডান দিকে সরে যাচ্ছে। দ্য রাইট পার্ট ইজ এক্সটেন্ডিং লেস, দ্য লেফট পার্ট ইজ এক্সটেন্ডিং মোর, দ্যাটস ওয়াই ইটস টেকিং এ কার্ভেচার টু দ্য রাইট।
দেখো, Let's watch that again. দেখতেছো দিস পার্ট is extending less, দুইটাই এক্সটেন্ড করতেছে হিটের জন্য, বাট দিস ইজ এক্সটেন্ডিং লেস, দিস ইজ এক্সটেন্ডিং মোর। এই যে সরতেছে and eventually at one point you are losing the connection altogether. Yes. সো এটা হচ্ছে থার্মাল ডিসকানেকশন, এটা হচ্ছে এক টাইপের জিনিস। আর হচ্ছে তোমাদের সিলেবাসে যেটা That looked pretty cool. This breaker, people get confused with this. That, সো আমি আপাতত কোশ্চেন নিচ্ছি না। there's so much current passing through that strip, it creates a strong magnetic field that pulls that lever open almost instantly. I found it mind-boggling how fast this actually happens. And if we look at the image data, we can see that the entire event took a mere 6 milliseconds. দিস ইজ হোয়াট ইজ রিয়েলি ইন্টারেস্টিং ফর মি। সো কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে এসে এই মেটাল স্ট্রিপ দিয়ে এই কপারের যে বাইন্ডিংটা আছে এখান দিয়ে এসে কারেন্ট এখানে এসে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে নর্মাল প্যাথওয়ে। whenever there is a short circuit, this thing bends so fast that it almost immediately overpowers the lock mechanism. This is so cool. After watching the বলো। স্যার এখানে কি কোনো ম্যাগনেট নাই? হ্যাঁ, এখানে এখানে না, এখানে ওরা কোনো ইলেকট্রোম্যাগনেট ইউজ করে নাই, ওরা এখানে থার্মাল কন্ডাক্ট ইউজ করছে। বাট দিস ইজ প্র্যাকটিক্যালি মানে অ্যাকচুয়ালি হাউ মডার্ন সার্কিট ব্রেকার্স ওয়ার্ক। তোমাদেরকে যেটা দেখানো আছে ওটা অনেক সিম্পলিফাইড একটা ভিউ, উইচ ইজ দ্য বেসিক প্রিভিউ, বাট মডার্ন সার্কিট ব্রেকার্স ওয়ার্ক উইথ থার্মাল কানেকশন, থার্মাল কন্ট্যাক্ট, কী বলে এটারে, সুইচ। আচ্ছা, সো এইগুলো হচ্ছে এই জিনিসগুলো ছিল। সো তোমাদেরকে বলছিলাম যে উই গোনা স্টার্ট দ্য ম্যাগনেটিজম পিওন সলিউশন টুডে। সো আই এম গোনা স্টার্ট ডুইং দ্যাট কারেন্টলি। সো আই হ্যাভ দ্য পিওন MCQ পেপার ইন মাই হ্যান্ড। আই উইল বি টেকিং কোশ্চেন্স ফ্রম ইউ পেজ বাই পেজ। সো যার যা কোশ্চেন আছে সেগুলো করা শুরু করো। যারা এই যাবৎকাল পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কোশ্চেন টোশ্চেন করা নাই, ক্লাস রেগুলারলি করতেছো, বাট ইউর মাইক্রোফোনস আর অলওয়েজ মিউটেড, ইউ আর নেভার আস্কিং কোশ্চেন্স, ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন্স whenever you have any. Lectures will be uploaded in the YouTube as well, so if you have missed the class, you can look it up again once again. জি বুঝি নাই, হ্যালো, কেউ কি আমার সাথে কথা বলতেছিল? ম্যাগনেটিজম P1 পেজ নাম্বার 2, কারো কোশ্চেন আছে কিনা দেখো। স্যার 2C হয় না অ্যানসার? P1 and Q 20.1 number 2 like they haven't. পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এই কোশ্চেনটা আমি বুঝাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি ডিটেলস বুঝাচ্ছি। তারপরে নাম্বার 1টাও কি বুঝিয়ে বলি? কেন তুমি নাম্বার পাও নাই? না একটু কম খেয়াল করো। ওকে,
প্রধান ফিগার দেখা যাচ্ছে? এখানে আমি দুটো জিনিস লেবেল করছি। অ্যাকচুয়ালি দেয়ার উইল বি মেনি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ওভার হিয়ার। ফর মাই পারপাস আই অনলি মেড ওয়ান, দরকার হলে আমি আরও আঁকবো। ইন দিস কেস আই এম শোয়িং ইউ টু ডিফারেন্ট এক্সিস লাইন্স। একটা হচ্ছে টু ডিফারেন্ট গ্রিন লাইন্স, ডটেড গ্রিন লাইন্স। একটা হচ্ছে এই লাইনটা এক্সিস লাইন দ্যাট গোজ থ্রু দ্য নর্থ পোল সাউথ পোল অ্যান্ড অ্যালং দ্য এক্সিস অফ দ্য বার ম্যাগনেট। আর একটা হচ্ছে ইকুয়েটর লাইন হুইচ গোজ perpendicular to the axis line, which is the halfway point of the, which goes to the midpoint of the magnet perpendicular to the magnet's axis. What you really need to understand, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো আমি একটা একটা করে পার বলতেছি, খেয়াল করো। এই লাইন বরাবর তুমি এই কম্পাসটাকে যে কোনো জায়গাতেই প্লেস করো না কেন, লেটস সে দিস ইজ মাই কম্পাস, এই কম্পাসটাকে যদি আমি এখানে প্লেস করি, তাহলে আমার এই কম্পাসের অ্যারো ডিরেকশন কোন দিকে হবে? লেফট টু রাইট হবে না? এটাকে যদি এখানে প্লেস করি তাও লেফট টু রাইট, এখানে প্লেস করি তাও লেফট টু রাইট, এখানে প্লেস করি তাও লেফট টু রাইট, এখানে প্লেস করি লেফট টু রাইট। এটাকে যদি এখানে প্লেস করি তাও কোন দিকে হবে? লেফট টু রাইট হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টু দ্য রাইট। তার মানে অ্যালং দ্য এক্সিস তুমি একটা প্লটিং কম্পাসকে যেখানেই প্লেস করো না কেন, দ্য ফিল্ড ডিরেকশন ইজ ডিফাইন্ড থিং। এটা হচ্ছে ফার্স্ট থিং ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। দিস লজিক ইজ ফর দ্য এক্সিস লাইন। এক্সিস লাইন বরাবর যে কোনো পজিশনে আমাদের এই প্লটিং কম্পাসের ডিরেকশন, অ্যারো ডিরেকশন একই দিকে হবে, কারণ হচ্ছে ম্যাগনেটিক এই প্লটিং কম্পাসের ভেতরে একটা অ্যারো হেড থাকে, যে মনে করো হচ্ছে এই অ্যারো হেডটাকে আমি ফর দ্যাট আমি মনে করো এভাবে আঁকতেছি, পরে আমি এটা মুছে দিব। সো এই অ্যারো হেডটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্থ পোল সাইড আর এটা হচ্ছে আমাদের সাউথ পোল সাইড। সো দিস ইজ হাউ দিস ইজ গোনা ওয়ার্ক আউট। এক, আচ্ছা ওটা ওখানে থাকুক, আমি আরেকটা প্লটিং কম্পাস এঁকে নেই। অলরাইট, এখন মনে করো আরেকটা জিনিস হচ্ছে, হোয়াট ইফ উই টেক দ্য প্লটিং কম্পাস অ্যান্ড প্লেস ইট অ্যাক্রস মাল্টিপল লোকেশনস অ্যালং দ্য ইকুয়েটর রিজিয়ন। এই কেসে আমাদের প্লটিং কম্পাসের ডিরেকশন কীরকম হবে? অ্যান্ড ইট উইল বি অলওয়েজ রাইট টু লেফট। লেট মি টেল ইউ হোয়াই ইট উইল বি অলওয়েজ রাইট টু লেফট। দেখো এই লোকেশনের জন্য, এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই লোকেশন ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট, ঠিক না? অ্যান্ড এটাই তো একমাত্র ফিল্ড না। ইফ ইউ ট্রাই টু ভিজুয়ালাইজ মাল্টিপল আদার ফিল্ড লাইন্স ইন দিস ম্যাগনেটিক ফিল্ড, মনে করো আরেকটা ফিল্ড লাইন এরকম হবে, এইখানে এরকম ক্রসিং হবে না, সো ডিসরিগার্ড মাই এরর্স। আরেকটা ফিল্ড লাইন হবে এরকম, আরেকটা ফিল্ড লাইন হতে পারে হচ্ছে এরকম, আরেকটা ফিল্ড লাইন হতে পারে হচ্ছে এরকম। সো তার মানে এসেন্সিয়ালি অ্যাট দ্য ইকুয়েটর পয়েন্ট, নো ম্যাটার হোয়ার ইউ অবজার্ভ, এন্টায়ার ইকুয়েটর পয়েন্টের সব জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট, বিকজ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর coming out of the north pole and eventually bending enough to get into the become horizontal at the equator line and eventually enter into the south pole. তার মানে হচ্ছে আমি যদি এই প্লটিং কম্পাসটাকে এই ইকুয়েটর লাইন বরাবর যে কোনো পজিশনে ধরি, সবগুলো পজিশনের জন্য কীরকম দেখাবে? রাইট টু লেফট দেখাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস লজিক? বিকজ এই লোকেশনগুলোতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট। ভাইস ভার্সা এইটার জন্য এখানে এক কথা অ্যাপ্লিকেবল। এই ইকুয়েটর লাইন বরাবর ধরলে থ্রুআউট দ্য কেস সেটা রাইট টু লেফট দেখাবে। অ্যান্ড হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু রিমেম্বার, যে এই রাইট টু লেফট বা রেড টু লেফট জিনিসটা মুখস্থ করার জিনিস না, বিকজ দিস ইজ হাইলি ডিপেন্ডেন্ট যে এই বার ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল কোথায় আছে। এই বার ম্যাগনেটটাকে যদি আমরা ফ্লিপ করে দিতাম, নর্থ পোলটা লেফট আর সাউথ পোলটা রাইটে হতো, পুরো জিনিসটা কী হতো? ফ্লিপ হয়ে যেত, ঠিক আছে? সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ডিরেকশন থিং ইন টার্মস অফ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। দ্যাটস এসেন্সিয়ালি হোয়াট ইজ রিকোয়ার্ড ফর ইউ। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে, সো আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে এক্সিস লাইন বরাবর প্লেস করলেও হরিজন্টাল হবে আমাদের এই এটার পিনটা, ইকুয়েটর লাইন বরাবর প্লেস করলেও আমাদের এটা সবসময় হরিজন্টাল হবে। এনিহোয়ার এলস ইউ ক্যান গেট ডিফারেন্ট অ্যাঙ্গেল। কীরকম? আমি এটার জন্য একটা ডিফারেন্ট একটা ফিগার পুল করি।
ওকে, সো আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে এই প্লটিং কম্পাসটাকে যদি আমরা এরকম লাইনে প্লেস করে সবসময় রাইট টু লেফট পাবো, এই বরাবর প্লেস করে সবসময় লেফট টু রাইট পাবো, বা এই বরাবর প্লেস করে সবসময় লেফট টু রাইট পাবো। হ্যাভ এ লুক, আমি যদি এই প্লটিং কম্পাসটাকে এখানে প্লেস করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হবে হচ্ছে এই দিকে, অ্যারোটা যেদিকে এম করতেছে সেই দিকে। কারণ ইট উইল নট বি পারফেক্টলি ভার্টিক্যাল, পারফেক্টলি হরিজন্টাল, ইট উইল বি এইমিং আপওয়ার্ড রাইট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? Yes, sir. সো এই পজিশন মধ্যে সেটা আপওয়ার্ড রাইট এম করতেছে, বাট এটা কি থ্রু আউট দ্য কেস আপওয়ার্ড রাইট এম করবে? দ্যাট আনসার ইজ এ সলিড নো। সলিড নো এই জন্য একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি এখানে আমার এই কম্পাসটাকে একটা লাইন বার মুভ করতেছি, সো ইট ইজ ইন দিস কেস ফর দ্য এন্টার মুভমেন্ট অ্যালং দিস লাইন, আমার প্লটিং কম্পাসের অ্যালাইনমেন্টটা হচ্ছে এই ব্লু লাইনটার সাথে ট্যানজেন্ট। তার মানে এই পর্যন্ত সেটা আপওয়ার্ড রাইট, আপওয়ার্ড রাইট, আপওয়ার্ড রাইট, আপওয়ার্ড রাইট, আপওয়ার্ড রাইট। যখন এই পজিশনে প্লেস করবো তখন আমাদের লাইনটা পারফেক্টলি ভার্টিক্যাল হয়ে যাবে না? দ্য এম ডিরেকশন অফ দ্য প্লটিং কম্পাস উইল বিকাম পারফেক্টলি ভার্টিক্যাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান? ভার্টিক্যালি কোন দিকে, আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস? Upward. This plotting compass will aim vertically upwards, and then as you slowly move it to the left, আস্তে আস্তে এটা লেফটে স্ল্যান্ড হতে থাকবে, and eventually এই পজিশনে এসে পারফেক্টলি হরিজন্টাল হবে, and that same behavior it can be repeated on the left side as well. এই জিনিসটা বুঝা গেছে? Anyone question? সো এখানে দেখো, এখানে দেখো ওরা যে কোশ্চেনটা করছিল, স্মল কম্পাস ইজ প্লেসড বিটুইন দ্য ইজ প্লেসড বিসাইড দ্য মিডল অফ এ বার ম্যাগনেট। মিডল অফ এ বার ম্যাগনেট মানে হচ্ছে এই যে কোশ্চেন ছিল এটা, বিসাইড দ্য মিডল অফ এ বার ম্যাগনেট, এখানে প্লেস করছে। তাহলে এই পজিশনে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কী হবে? D. অবভিয়াস চয়েস হচ্ছে ডি। এই কোশ্চেনের এক্স্যাক্টলি আরও কিছু ফার্দার ইমপ্লিকেশন আছে, যেমন হচ্ছে নাম্বার 5 দেখো, টেক এ লুক এট কোশ্চেন নাম্বার 5. 4 plotting compasses are placed near a bar magnet. You may ignore any effects of the Earth's magnetic field, in which position the compass appear like this, vertically downwards. এটা কোনটা হবে? C. Vertically downwards হওয়া পসিবল হচ্ছে সি তে। Do you understand why? Try to judge. Try to judge. এ বি আর ডি হবে না, কারণ বি আর ডি হচ্ছে হরিজন্টাল। এ আর সি এর মধ্যে এ হতে পারে হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ডস, whereas সি ক্যান বি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। নাও ইফ ইউ ওয়ান্ডার সাথে সি থেকে কি সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই হবে? The answer is no, because the position where the plotting compass will give you vertically downwards is a consideration for you to find out by trial and error. But if you want to find vertically downward direction like this, it can be it can be found only in this region, somewhere in this region, or in our figure somewhere within this region. তুমি এইখানে কখনোই ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস পাবা না, এখানে শুধুমাত্র কি পাবা? ভার্টিক্যালি আপওয়ার্ডস পাবা। Do I make sense? So, sir, it won't exactly point downwards. It will be like a bit. It will vary. So by moving the compass a bit couple of times, you can find out the sweet spot where it can aim exactly vertically downwards. You can find out. So if you have to compare between the positions A and C, C is I'm sorry. Alhamdulillah. Hello, sir. আর হাত ধুতে গিয়ে
আসে না? সরি আচ্ছা so we can find out the sweet spot where the needle compass aims perfectly downwards somewhere around position C, but we have to find it out by some trial and error. মিউজিক আসতেছিল বাট কেন থেকে জানি হ্যাঁ আমি শুনছি ওকে বন্ধ হয়েছে সো দিস ইজ ফর দিস কোশ্চেন এরকম কোশ্চেন দাঁড়াও দেখি আরও আছে কিনা এই টাইপের কোশ্চেন সবগুলো একবার আলাপ করে ফেলি তাহলে পরে ঝামেলা কমাবে না এই টাইপের কোশ্চেন আর নাই সো দ্যাট আইডিয়ালি 10:30 পর্যন্ত হওয়ার কথা আমি আর একটা দুটো কোশ্চেন আলাপ করে ক্লোজ করতেছি ইউসুফ তুমি যে কোশ্চেনটা করছিলে কোশ্চেন নাম্বার 1 এটা হচ্ছে আয়রন বার উইল অলওয়েজ ম্যাগনেটাইজ উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড দ্যাট ইট ইজ সাবজেক্টেড টু সাউথ পোল আছে হচ্ছে এখানে সো সাউথ পোলের ক্লোজেস্ট সাইডে হবে নর্থ পোলের ফার্দার সাইডে হবে সাউথ পোল সি ইজ দ্য কারেক্ট রেসপন্স বুঝছো জি স্যার আমি এবি দেখে কনফিউজ হয়ে গেছিলাম না এবি দেখে কনফিউজ হওয়া যাবে না আচ্ছা এই পেজ নাম্বার 2 তে আর কার কোনো কোশ্চেন এনিওয়ান এলস নাম্বার 4 end x of a metal rod attracts the north pole of a compass needle what does this show about the rod আচ্ছা end x of a metal rod attracts the north pole of a compass needle কম্পাস নিডলের নর্থ পোলকে যদি সে অ্যাট্রাক্ট করতে হয় তার মানে হচ্ছে আমাদের এন্ড এক্সটা একটা যদি ম্যাগনেট হয় তাহলে আমাদের রডের ম্যাগনেটের এন্ড এক্সটা হচ্ছে সাউথ পোল অথবা এটা একটা সফট আয়রন বারও হতে পারে যেখানে আমাদের ইন্ডাকশনের জন্য সাউথ পোল প্রডিউস হয়েছে সো এন্ড এক্স ক্যান বি a definite south pole for a permanent magnet or it can be any end of a soft magnetic material এই পরের কথাটা ভালো করে বুঝো কারণ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কি হয় হ্যালো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইন্ডাকশনের জন্য অপোজিট পোল প্রডিউস হয় তাই না সো দুইটার যে কোনো একটা হতে পারে সো এখানে দেখো এখানে বলছে কি প্রথমে এ আর বিতে বলছে ইট কুড বি মেড অফ কপার এটা পুরোপুরি বাদ কারণ কপারের কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই অ্যাজ এ ম্যাটেরিয়াল কপার কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই সিতে বলছে ইট কুড বি মেড অফ স্টিল বাট ইট ইজ নট পার্মানেন্টলি ম্যাগনেটাইজড ইট কুড বি মেড অফ স্টিল উইথ এ নর্থ পোল অ্যাট এক্স ডি অবশ্যই হবে না কারণ হচ্ছে অ্যাট্রাকশনের কথা বলছে সো ইউ আর অনলি লেফট উইথ সি ইফ ইউ ওয়ান্ডার যে স্যার স্টিল হলে কি আমাদের অ্যাট্রাকশন হবে হিয়ার ইজ এ ডিল steel is a hard magnetic material which means it is difficult to magnetize but it is possible to magnetize get the difference of these two information that produce in the এটা পার্মানেন্টলি ম্যাগনেটাইজড হয়ে থাকতে পারে অথবা হচ্ছে কারেন্টলি আনম্যাগনেটাইজড হতে পারে বাট বিকজ অফ ইন্ডাকশন there is a little bit of attraction that is being produced which you can observe by the needle magnet you can see it মানে হচ্ছে আমরা যখন নিডল কম্পাসের ম্যাগনেটটা আমরা স্টিল বারের কাছে আনবো তখন আমাদের ওই স্টিল বারের মধ্যেও কিছু ইন্ডাকশন হবে বাট ওই ইন্ডাকশনটা সফট আয়রন বারের তুলনায় কম হবে বাট হবে না তা না দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু গেট ইন ইউর হেড দেয়ার উইল বি ইন্ডাকশন বাট হুইচ উড বি উইকার কম্পেয়ার টু আ সফট আয়রন বার বুঝতে পারছি জি স্যার মানে নরমাল স্টিল এটাকে ম্যাগনেটিক পরের কোশ্চেন বলো Sir, number 4 answer please. নাম্বার 4 আনসার সি Sir, 7. Sir, শুনি নাই স্যার। সি 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 ফর চিটাগাং Thank you. শিওর কোনটা Sir, number 7 টা। আচ্ছা নাম্বার 7 একটু দেখি উইল ক্লোজ দ্য ক্লাস pretty soon just একটু সময় দাও আমাকে নাম্বার 7 was the diagram shows how a steel bar can be magnetized which statement describes how the steel bar can be demagnetized ডিম্যাগনেটাইজ করার জন্য আমাদের তিনটা মেথড ছিল একটা হচ্ছে হিটিং আরেকটা ছিল হ্যামারিং আরেকটা ছিল পুলিং আউট দ্য ডিসি সাপ্লাই পুলিং আউট দ্য পার্মানেন্ট ম্যাগনেট আউট অফ অ্যান এসি সলিনয়েড স্লোলি এনে বলছে যে রিভার্স দ্য ডিসি সাপ্লাই অ্যান্ড গ্র্যাজুয়ালি ডিক্রিজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট না এটা করলে হবে না ডিসি সাপ্লাই ইউজ করলে তুমি পারফেক্টলি ডিম্যাগনেটাইজ করতে পারবা না পারবা না এই জন্য ইফ ইউ ইউজ এ ডিসি সাপ্লাই ইউ উইল হ্যাভ the remaining magnetism of that DC solenoid if you want to perfectly demagnetize it তোমাকে একটা AC solenoid ইউজ করতে হবে যেটা কন্টিনিউয়াসলি তোমার ওই ডাইপোলগুলোকে ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে থাকবে
So it's gonna continuously jumble up the orientation of the dipoles in the magnetic material. So first of all, DC সাপ্লাই ইউজ করে ডিম্যাগনেটাইজেশন করা যাবে না। ডিম্যাগনেটাইজেশন করার জন্য প্রাইমারিলি কি লাগবে? AC সাপ্লাই লাগবে। তার মানে A আর B প্রথমে বাদ। এটা একটু আগে বুঝো। স্যার ডিসি সাপ্লাই ওটা বুঝিনি। ডিসি সাপ্লাই যদি আমরা ইউজ করি, ডিসি সাপ্লাই তো একটা ফিক্সড ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, তাই না? সো তুমি যখন কারেন্ট ফ্লোটাকে কমাবা, ইভেন কারেন্ট ফ্লোটাকে অনেক কমাইলেও ওই ডেফিনিট ডিরেকশনের ম্যাগনেটিক ফিল্ড তোমার সব পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে একটা রেসিডিউয়াল বা মিনিমাম একটা অ্যামাউন্টের ম্যাগনেটিজম সে রেখে দিবে। 100% ডিম্যাগনেটাইজেশন ডিসি সলিনয়েড দিয়ে করতে পারবা না, বিকজ অফ দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম। তোমার 100% ডিম্যাগনেটাইজেশন করতে হলে তো করার মানে কি? 100% ডিম্যাগনেটাইজেশন করার মানে হচ্ছে যে আমরা পুরো ম্যাগনেটিজম, পুরো ম্যাগনেটিক প্রপার্টি যেটা তার ভিতরে ছিল, আমরা তার ভিতরে কোনো রকম ম্যাগনেটিজম রাখবো না। তার মানে হচ্ছে আমরা ডাইপোলগুলোকে পারফেক্টলি জাম্বল আপ করে দিব। উই ক্যান অল টুগেদার মানে ডিসঅরিয়েন্ট দ্য ইন্ডিভিজুয়াল ডাইপোলস। সো ওইটা শুধুমাত্র এসি সলিনয়েড দিয়ে অ্যাচিভ করা পসিবল, বিকজ এসি সলিনয়েডে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো ব্যাক অ্যান্ড ফোর্থ ফ্লিপ করতে থাকে। So you do not have the probability for a residual magnetism. এটা হচ্ছে একটা। হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি একটু পর। এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস হচ্ছে যে সো এ আর বি প্রথমে বাদ, ডি সাপ্লাই ইউজ করে ডিম্যাগনেটাইজেশন করা যাবে না। সি আর ডিতে বলছে ইউজ অ্যান এসি সাপ্লাই অ্যান্ড গ্র্যাজুয়ালি ডিক্রিজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট অর গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। একটা জিনিস খেয়াল করো, আমরা চাচ্ছি যে আমাদের ম্যাগনেটিক ইফেক্টটা আস্তে আস্তে কমে আসুক, কমতে কমতে জিরো হোক। তুমি যদি এসি সলিনয়েডের কারেন্ট ফ্লোকে আস্তে আস্তে ইনক্রিজ করো, তাহলে ওভার দ্য টাইম তোমার ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আস্তে আস্তে বাড়তেছে। তো এখান থেকে তাহলে ডিম্যাগনেটাইজ হচ্ছে না। You can have opposite magnetization, but every single instance your magnetic effect in the permanent magnet is actually increasing because you are increasing the current in the AC solenoid. So increasing the current in the AC solenoid will never help for the demagnetization process. If you reduce the because if you increase the current in the AC solenoid, you are increasing the magnetic effect of the AC solenoid. The question is about demagnetization. You want to ডিরেকশনে কারেন্ট ফ্লো করেছিল সেই ডিরেকশনে ম্যাগনেটাইজ করে থাকবে। এক্স্যাক্টলি। সো এসি সলিনয়েড যদি ইউজ করে আমরা পারফেক্ট ডিম্যাগনেটাইজেশন করতে চাই, আমাদের গ্র্যাজুয়ালি কারেন্টটাকে কমায় নিয়ে আসতে হবে, সো দ্যাট ওভার দ্য পিরিয়ড আমাদের ম্যাগনেটিক মানে রিমেনিং ম্যাগনেটিজম ইন দ্য স্টিল বার অর দ্য পার্মানেন্ট ম্যাগনেট দ্যাট ইজ স্লোলি বিকামিং লেস অ্যান্ড লেস অ্যান্ড লেস, অ্যান্ড ইভেন্চুয়ালি when the current in the solenoid becomes zero, that AC solenoid, that permanent magnet will also have zero magnetism left. বুঝি না, আবার বলো। হ্যালো, স্যার কথা কেটে যাচ্ছিল স্যার। কথা কেটে আচ্ছা ঠিক আছে, কথা কেটে গেলে থাক। আজকে ক্লাস এই পর্যন্ত নিলাম। আমি নেক্সট ক্লাসে আমি পেজ নাম্বার 3 থেকে শুরু করবো। নেক্সট ক্লাস হচ্ছে টিউসডে 11টায়। থ্যাংক ইউ ভেরি মাচ।